কেটে গেল আরও 2 দিন। সাদাফের ভীষণ শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। বেলা 2টা বাজে, কিন্তু সাদাফ শুয়ে আছে। ঘুম থেকে উঠে খাবার গরম করে খাবে সেই শক্তিটুকু নেই। কাউকে ফোন করে জানায়নি, সবাই টেনশন করবে, তাই নিজে চুপচাপ শুয়েছিল। সাদাফের হঠাৎ মনে পড়লো নূরের কথা। নূরের স্কুল কোচিং শেষ এত করে। নূরকে কি খবর দিবে? কি এসে একটু দেখা করে যেত? নূরকে দেখতে ভীষণ ইচ্ছে করছে, লোভ সামলাতে পারছে না, তাই ফোন দিল সোহানকে। সোহানের বাড়ির পাশে, খুব একটা দূরে নয়। সোহান ফোন ধরতে সাদাফ কাপা কাপা গলায় বলল, এটা কাজ করতে হবে দোস্ত। কাজ পরে, তোর কি হয়েছে? তুই কি অসুস্থ? তেমন কিছু না, একটু সর্দি জ্বর। নূরকে একটু স্কুল থেকে নিয়ে আসবি আমার এখানে? অবশ্যই সেটা সমস্যা না, কিন্তু তোর জন্য ওষুধ আনতে হবে। ওষুধ খেয়েছিস নাকি আমি ওষুধ নিয়ে আসবো? এমনি জ্বর ঠান্ডার ওষুধ আনতে পারিস, বেশিক্ষণ হয়নি, এক কিছুক্ষণ হলেও জ্বর ঠান্ডা মনে হচ্ছে। নূরকে একটু নিয়ে আয়, তাহলে বেশ ভালো হয়। আমি বাসায় ফোন করে দিচ্ছি, নূর একটু দেরিতে যাবে বাসায়। সোহান ওকে বলতেই ফোন কেটে দিল সাদাফ। তারপর ফোন দিল নরিন আফরোজকে। সাদাফ এবার একটু ঠিকঠাক হয়ে কথা বলল, যেন মা বুঝতে না পারে জ্বরের কথা। সাদাফের ফোন দেখে নরিন আফরোজ একটু লুকিয়ে ফোন রিসিভ করলো। সাদাফ বলল, মা, নূরকে একটু বাইরে নিয়ে যাব, তো একটু বাইরে দেখতে ম্যানেজ করো। বাবু তো এখন অফিসে আছে, কেউ কিছু জানবে না। অফিস থেকে আসার আগে আমি দিয়ে যাব। নরিন আফরোজ মুচকে হাসলেন, তারপর বললেন, ঠিক আছে, তোর বউ তুই নিবি, এত অনুমতির কি আছে? সমস্যা নেই, বাড়ির দিকটা আমি দেখব। কণ্ঠ এরকম লাগছে কেন? অসুস্থ নাকি তুই? না, আমি ঘুমিয়েছিলাম, তাই কণ্ঠে এরকম ভারী ভারী লাগছে। নরিন আফরোজ ফোন করে রেখে দিলেন। কিন্তু ছেলেটা কণ্ঠ কেমন যেন মনে হলো। আবার ভাবলেন ঘুমের জন্য হতে পারে, তাই কিছু মনে করলেন না। এদিকে সোহান স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে ছিল। নূর স্কুল থেকে বের হয়ে সোহানকে দেখতে পেয়ে অবাক হয়ে গেল। কাছে এসে বলল, ভাইয়া, আপনি এখানে? উনি আসেননি? ও একটু জরুরি। আচ্ছা, ও একটু জরুরি কাজে ব্যস্ত, বাসায় আছে, তাই আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। বাসায় বলে দিয়েছে, তাই নো টেনশন। বলেই গাড়ির দরজা খুলে দিল। নূর গাড়িতে উঠে বসলো। সোহান গাড়ি চালাতে শুরু করলো। একবার বাম দিকে তাকিয়ে একটু বলল, আসলে সাদাফের জ্বর এসেছে, ওষুধ কিনে নিয়েছি আমি, ওর একটু যত্ন করো। জানি তুমি ছোট মানুষ, কিন্তু তারপর ওর বিবাহিত স্ত্রী তুমি, তোমার চেয়ে ভালো যত্ন অন্য কেউ করতে পারবে না। আমি যেতাম, কিন্তু তোমাকে দেখতে চেয়েছে, তাই তোমাকে নিতে এসেছি। আমি তোমাকে নিচে থেকে দিয়ে চলে যাব, আর বাসায় উঠবো না। নূর সাথে সাথে প্রশ্ন করে ফেললো, বলল, কি জ্বর এসেছে? কিভাবে? কখন এলো? এত ভয় পাওয়ার কিছু নেই, তুমি যাও, একটু মাথা পানি দিয়ে দিও, আর ওষুধ আমি দিয়ে দিচ্ছি, সেগুলো নিয়ম করে খাওয়াও, তাহলে ঠিক হয়ে যাবে। গাড়ি সাদাফের বাড়ির নিচে থামতে ওষুধের ব্যাগটা ধরিয়ে দিল সোহান। তারপর বলল, ভাবি যান, আমি দাঁড়াচ্ছি, তুমি ওখানে গিয়ে আমাকে ইশারা করবে, তারপর আমি চলে যাব। সমস্যা নেই ভাইয়া, আপনি চলে যান, আমি জানি কি করে যেতে হয় ওখানে। আমি বাড়ি চিনবো, কোনো সমস্যা নেই। ঠিক বলছেন তো? হ্যাঁ, আপনি চলে যান। গাড়ি নিয়ে চলে গেল নূর। খুব দ্রুত পায়ে হেঁটে লিফটের কাছে গিয়ে লিফটে উঠে 8 নং চাপলো। লিফটে 8 নং ফ্লোরে এসে থামতে সাথে সাথে দরজা খুলে নূর দৌড় লাগালো। দৌড়ে যে পাসওয়ার্ড দিতে লাগলো। সাদাফ সেদিন পাসওয়ার্ড বলে দিয়েছিল, ভাগ্যিস জেনে নিয়েছিল, না হলে তো দরজা খোলাতে হতো সাদাফকে দিয়ে। দরজা খুলে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল নূর। দেখলো কোথাও কোনো সারা শব্দ নেই। ধীরে ধীরে এগিয়ে গেল সাদাফের রুমের দিকে। দেখলো সাদাফ অবচেতন হয়ে ঘুমিয়ে আছে। জ্বর আরও একটু বেড়েছে। যখন সোহানকে ফোন দিয়েছিল তখন 102-এর কাছাকাছি ছিল, এখন 103-এ পার হয়ে গেছে। নূর কাছে এসে সাদাফের মাথায় হাত রাখলো। অবাক হয়ে গেল। অনেক জ্বর। নূর এখন কি করবে বুঝতে পারছে না। এ তো ভীষণ জ্বর। সাথে সাথে ঔষধগুলো রেখে বালতি ভরে পানি নিয়ে আসলো। তারপর সাদাফের মাথায় ধীরে ধীরে নূর নিজের ওড়না ভিজিয়ে জলপট্টি দিতে লাগলো। 10 মিনিট জলপট্টি দেওয়ার পর জ্বর একটু কমলো। সাদাফকে ডাকতে শুরু করলো নূর। সাদাফ পিটপিট করে চোখ খুলে দেখলো নূর সাথে বসে আছে। নূরের ওড়না সাদাফের মাথায়। সাদাফ যেন এক মুহূর্তের জন্য ছোট বাচ্চা হয়ে গেল। সাথে সাথে উঁচু হয়ে শুয়ে নূরের পেট জড়িয়ে ধরে নূরের পেটের সাথে নাক ঘষতে ঘষতে বলল, কখন এসছিস? আমাকে ডাকিস না কেন? একটু আগে এসেছি। আপনার এত জ্বর, বাড়িতে কাউকে জানাননি কেন? কই, জানাইনি। এই যে তোকে জানিয়েছে নিজের স্বামীর সেবা নিজে করবি, অন্য মানুষের কি দরকার?
বলেই নূরের কোমর আরেকটু চেপে জড়িয়ে ধরলো সাদাফ। এদিকে সাদাফের শরীরে উষ্ণতায় যেন নূরের পেট কোমর সব পড়ে যাচ্ছে এমন অনুভব হচ্ছে। এত শরীর গরম সাদাফের, কিন্তু সাদাফের আরাম লাগছে নূরের ঠান্ডা শীতল শরীরে নিজের শরীর জড়িয়ে রাখতে। ধীরে ধীরে সাদাফ আরেকটু গভীরভাবে নূরের পেটে কোমরে জড়িয়ে নাক খসতেই লাগলো। নূরের কেমন যেন শিহরণ হচ্ছে, মনে হচ্ছে পেটে কোথাও শিরশির হচ্ছে। উষ্ণ গরম একটি অনুভূতি, আগে কখনো এরকম অনুভব হয়নি নূরের। নূর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি খাওয়া দাওয়া করে নিন, ওষুধ নিয়ে এসেছি আমি, ওষুধ খাবেন, নাহলে জ্বর কমবে না। সাদাব মুখ না তুলে নূরের কোমরে পেঁচে নাক খুঁজতে খুঁজতে বলল, আমার এইভাবে ভালো লাগছে, এখন খাবো না প্লিজ, আর একটু পরে খাবো। এইভাবে আমাকে কিছুক্ষণ থাকতে দে তোর সাথে লিফটে প্লিজ। দীর্ঘ সময় সাদাব ওইভাবে নূরের কোমর পিছিয়ে শুয়ে রইল। এক পর্যায়ে সাদাব ঘুমিয়ে গেল, কিন্তু নূরের যেন পা দুটো অসাড় হয়ে গেছে। সাদাবের যেন জ্বর আবার বেড়েছে, আবার মাথায় পট্টি দিতে হবে। কি করবে ভেবে পাচ্ছে না নূর। কোনো কিছু বুঝতে না পেরে হাতে ফোনটি নিয়ে ফোন দিল নরিন আফরোজকে। এই সময় মুরব্বী কোনো একজন অবশ্যই জানানো দরকার। নূর ছোট্ট, কি না কি হয়ে যাবে, পরে দেখা যাবে জ্বর আর ভালোই হচ্ছে না। তাই নরিন আফরোজকে ফোন ধরার সাথে সাথে নূর কান্না করে দিল। ধীরে ধীরে কান্না করতে করতে বলল, আম্মু সাদাব ভাইয়ের ভীষণ জ্বর। নরিন আফরোজ ভয় পেয়ে গেলেন। সকালবেলা মানে দুপুরবেলা মনে হয়েছিল ছেলেটার কণ্ঠটা কেমন যেন লাগছে, তার মানে জ্বর ছিল। ছেলেটা জানায়নি। নরিন আফরোজ বললেন, মাথায় পানি দিয়েছিস? আম্মু মাথায় পট্টি দিয়েছি, পানি দিব কি করে, উনি তো ঘুমিয়েছিলেন তাই আমি একা সরাতে পারিনি। মাথায় আবারও জলপট্টি দিতে থাক, কিছুক্ষণ থেমে থেমে হয়তো জ্বর আসবে। কিছু খাইয়ে দে, একটু জোর করে উঠতে চাইবে না ছেলেটা, কিন্তু উঠিয়ে কিছু খাইয়ে একটু ঔষধ খাইয়ে দে। আমি কি আসবো নাকি তুই পারবি মা? ভালো করে বল। না, একটু পরপর তুমি কল দিয়ে আমাকে শিখিয়ে দিও, আমি পারবো। ফ্রিজে যা আছে খাবারটুকু গরম করে ওর জন্য নিয়ে যা, একটু খাইয়ে দে, তারপর জোর করে ওষুধটা খাইয়ে দে, তারপর মাথায় একটু পানি পট্টি দিয়ে দিস। আবার কিছুক্ষণ পর ঔষধ খাবার সময় হলে একটু স্যুপ করে দিবি। যদি করতে না পারিস আমি স্যুপ রান্না করে সাইমনকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। না বড় আম্মু, আমি স্যুপ রান্না করতে পারবো, মোবাইল দেখে শিখে নিব, কোনো সমস্যা নেই। সাইমন ভাইকে পাঠাতে হবে না, যদি পাঠাতে হয় তাহলে আমি জানাবো। কথাগুলো শেষ করে ফোন রেখে দিল নূর। তারপর সাদাফকে ডাকতে শুরু করলো। কিছুক্ষণ পর সাদাফ চোখ পিটপিট করে তাকালো। ভীষণ জ্বর সাদাফের। নূর বলল, প্লিজ একটু উঠুন, খাবারটা খেয়ে নিন, ঔষধ খান, তারপর আবার ঘুমাবেন। খেতে ইচ্ছে করছে না এখন। প্লিজ আমার কথা শুনবেন না। না, ওসব খাবার খেতে ইচ্ছে করছে না আমার। তাহলে কি খাবেন? সাদাফ নূরের দিকে তাকালো। তাকে আবারও কোমর পেঁচিয়ে ধরে নাকে ঘষে ঘষে বলল, তোকে চাই, তোকে খাবো। নূর সাদাফের কথা শুনে বোকা হয়ে গেল। কি বললো এই মাসও লোকটা? নূরকে খাবে মানে? নূর না বোঝার ভান করে বলল, মানে কি বলতে চাইছেন? আপনি আমাকে কি করে খাবেন? তাড়াতাড়ি ওষুধ খেতে হবে তো, উঠুন না। ওষুধ এই মুহূর্তে খেতে ইচ্ছে করছে না, কিছুক্ষণ ঘুমিয়ে থাকবে। সাদাফ জানালো। নরিন আফরোজ ফোন রাখলো। টেনশন মুক্ত হতে পারলেন না। ছেলেটার জ্বর যে ভয়ঙ্কর, 2-3 দিন আগে ছাড়েই না। নূর একটা বাচ্চা মেয়ে, কতক্ষণই বা দেখে রাখবে? নূরকেও তো চলে আসতে হবে। আচ্ছা, নূরকে কি কোনোভাবে ওই বাড়িতেই রেখে দেওয়া যায় না? অ্যাটলিস্ট একদিনের জন্য কিছু একটা তো করতেই হবে। উনি সাথে সাথে রান্নাঘরে গেলেন সামিয়া বেগমের কাছে। সামিয়া বেগম দেখলেন নরিন আফরোজ দ্রুত পায়ে হেঁটে রান্নাঘরে ঢুকলো। নরিন আফরোজকে দেখে সামিয়া বেগম বললেন, ভাবি কি হয়েছে, কিছু বলবে? তোর কাছ থেকে একটা পারমিশন চাইতে এসেছি নীলা। আমার থেকে পারমিশন? তোমার যা করার করো, আমার কাছ থেকে পারমিশন নেয়ার কিছু আছে? না, এই ব্যাপারে একটু পারমিশন লাগবে, কারণ তোকে সব কিছু হ্যান্ডেল করতে হবে। সামিয়া বেগম বুঝতে পারলেন না নরিন আফরোজ কী বিষয়ে বলছেন, তাই বোকার মতো চেয়ে রইলেন নরিন আফরোজের দিকে। নরিন আফরোজ এদিক ওদিক দেখে সামিহার কানে কানে এসে বললেন। কথাটা শুনে সাথে সাথে চিৎকার করে উঠলেন সামিয়া বেগম। বললেন, নূরকে একদিনের জন্য সাদাবের বাড়িতে রাখা যায় না, মানে সাদাবের ভীষণ জ্বর।
কি সাদাফের জ্বর? তুমি জানলে কি করে? কে জানালো তোমাকে? চুপ কর, আমি আস্তে আস্তে কথা বলছি আর তুই জোরে গলা ফাটিয়ে চিৎকার করছিস। বলছিলাম কি, নূরকে ওর মামার বাড়ির কথা বলে একদিন যদি সাদাবের বাড়িতে রাখা যায়। ছেলেটার 103 ডিগ্রির উপরে জ্বর। নূর কিছুক্ষণ আগে আমাকে জানালো, বসে বসে পানি পট্টি দিচ্ছে। আর তুই পারিস তো ভাইয়ের বাড়ি হ্যান্ডেল করতে, যে কোনো উপায়ে তোর ভাইকে বুঝিয়ে দে নূর ওদের বাড়িতে আছে। কেউ জিজ্ঞাসা করলে যেন এটাই বলে। সেটা না হয় হয়ে যাবে ভাবি, কিন্তু নূর কি একা পারবে সাদাবকে দেখে রাখতে? না না, সমস্যা নেই। আমি রাতের বেলা রিমা এবং সাইমনকে দিয়ে খাবার পাঠাবো, ঔষধ পাঠাবো, দেখতে পাঠাবো। প্রয়োজন হলে রাতে থাকবে সাইমন। যদি হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়ে, নূর একা কিছু বুঝে উঠবে না। তাই ভাবছি সাইমনকেও পাঠিয়ে দিব ওই বাসায়। আচ্ছা ঠিক আছে ভাবি, আমার কোনো অমত নেই। আমি ভাইকে ফোন করে জানিয়ে দিচ্ছি। উনি বা যে কেউ ফোন করলে যেন বলে নূর একদিনের জন্য হঠাৎই ওই বাসায় গিয়েছে। আর ফোনে কথা বলতে চাইলে বলবে নূর একটু বাইরে গেছে। কোনোভাবেই যেন বুঝতে না দেয় নূর নেই। সাদাবকে জোর করে একটু উঠালো, উঠিয়ে ফ্রিজ থেকে খাবার গরম করে খাওয়াতে চাইলে সাদাব বলল, ওইসব ভারী ভারী খাবার খেতে পারবো না। এক কাজ করি, আমি বাইরে যাই, যে একটু স্যুপ নিয়ে আসে। নূর অবাক হয়ে গেল, বলল, আপনি এই শরীরে বাইরে যাবেন স্যুপ আনতে? আর কি করবো তাহলে? আমি রান্না করছি। খবরদার, তুই পারবি না, হাত পুড়িয়ে ফেলবি। আমি ঠিক একটু একটু করে হেঁটে যেতে পারবো। আপনি চুপচাপ এখানে বসে থাকেন, আর একটা কথাও বলবেন না। আমার শুধুমাত্র 10 মিনিট লাগবে, আমি যাব আর আসবো। চুপচাপ এখানে বসে থাকবেন। বলে সাদাফের মোবাইলটি নিয়ে ফোন লাগালো নরিন আফরোজকে। তারপর নরিন আফরোজের কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়ে সেই অনুযায়ী ফ্রিজ থেকে জিনিসপত্র বের করে একটু একটু করে স্যুপ রান্না করে ফেলো। জানে না কেমন হয়েছে, কিন্তু যেমনই হোক খেতে তো হবেই। তবে স্যুপ বাটিতে ঢালার সময় হয়ে গেল বিড়ম্বনা। একটু স্যুপ ফুসকে হাতে পড়েছে নূরের। চিৎকার করলো নূর। সাদাব নূরের চিৎকার শুনে সাথে সাথে দ্রুত পায়ে এগিয়ে আসলো রান্নাঘরে। যদিও শরীর চলছিল না সাদাফের। এসে দেখলো নূরের হাতে লাল হয়ে আছে, ছটফট করছে, মুখ দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছে না। সাদাব সাথে সাথে নূরের দিকে তাকালো রাগত চোখে। তারপর হাত নিয়ে সাথে সাথে বেসিনে দিয়ে পানি ঢালতে লাগলো আর বলল, কেন করলি পাকটামি? বলেছিলাম পারবি না। শুধু শুধু আমি তো অন্য কিছু খেতে পারতাম, নিচের থেকে যে কিছু কিনে নিয়ে আসতাম। তারপর সাদাব বলল, কষ্ট হচ্ছে শোনা? অনেক অনেক জ্বলছে নিশ্চয়। কোনোদিনও তুই এগুলো করিস নে, কেন শুধু শুধু করতে গেলি বলতো? ঠান্ডা পানি পড়ার কারণে নূরের যন্ত্রণা অনেকখানি কমে গিয়েছে। তার উপরে সাদাফের এতটা আন্তরিকতা দেখে, ওর প্রতি সাদাফের এত টেনশন দেখে নূরের যেন কোনো কষ্টই হচ্ছে না। এক দৃষ্টিতে সাদাফের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কি মনে করে যেন সাদাফের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে সাথে সাথে সাদাফকে জড়িয়ে ধরল নূর। সাদাফ অবাক হয়ে গেল, কি করবে বুঝে উঠতে পারছে না। নূর হঠাৎ জড়িয়ে ধরলো কেন, ধরলো সেটাও বুঝতে পারছে না। তবে সাদাফের খুব ভালো লাগছে। বুকটা যেন বরফ শীতল হয়ে গেল এই উষ্ণতার মধ্যেও। সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল, কিন্তু নূর জড়িয়ে ধরার সাথে সাথে এতটা আরাম লাগছে বলে বোঝাতে পারবে না সাদাফ। সাদাফও নূরকে জড়িয়ে ধরলো অনেকক্ষণ ধরে। নূর সাদাফকে জড়িয়ে ধরে রেখেছে, একটি কথাও বলছে না। সাদাফও আর কিছু জিজ্ঞেস করছে না, কিন্তু ধীরে ধীরে নূরের প্রতি সাদাফের যেই অনুভূতিগুলো বিপদসীমার ওপর দিয়ে বইতে শুরু করলো। এমনিতে জ্বর, তার উপর উষ্ণ শরীরে নূরের শীতল স্পর্শ পেতে সাদাফের ভেতর যেন কিছু একটা নিষিদ্ধ চাহিদা সৃষ্টি হতেই লাগলো। সাদাফ ধীরে ধীরে হাত দুটো নূরের মুখটি দুই হাতের আঁচলে নিয়ে গালে, কপালে, গলায় চুমু খেতে লাগলো। নূর এখন আর ভয় পায় না, কোনো কিছুতে বাধাও দিল না। সাদাফের সাথে সাথে নূর সায় জানাতে লাগলো, সাদাফের কপালে, গালে চুমু খেতে লাগলো। এই প্রথম সাদাফের অনুভব হচ্ছে যেন কোনো কিছুই একতরফা নয়, নূরের পক্ষ থেকেও সাড়া পাওয়া যাচ্ছে। সাদাফ যেন আরও একটু উন্মাদ হলো। নূরকে নিজের পক্ষে জড়িয়ে ধরে নূরের ঠোঁটে
ছুঁচে ঠোঁট মিশিয়ে দিল। সাদাফের উষ্ণ গরম নিঃশ্বাস উষ্ণ ঠোঁট নূরকে যেন জ্বালিয়ে দিচ্ছে। তবু সাদাফের সাথে সাড়া দিয়ে গেল সমান তালে। এভাবে হয়তো মিনিট 5 ধরে সাদাফ চুমু খেলো। তারপর ধীরে ধীরে সাদাফ নূরকে ছেড়ে দিয়ে নূরের দিকে তাকালো। নূর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সাদাফ নিজ আঙুল দিয়ে নূরের ঠোঁট মুছতে মুছতে বলল, আজকে বাধা দিলে না কেন? আমার কাছ থেকে ছুটার জন্য একটু ছুটেও তো করলি না। আমার জ্বর সে চিন্তা করে। নূর সাথে সাথে নাসূচক মাথা নাড়ল। সাদাফ তারপর বলল, তাহলে কেন বাধা দিলি না? নূর সাথে সাথে মাথা নিচু করে ফেললো। তারপর বলল, আগে বাধা দিতাম কারণ মনে হতো আপনি আমার চাচাতো ভাই, তাই আমার সাথে এগুলো করছেন। এখন বাধা দিইনি কারণ আমি জানি আপনি আমার স্বামী হন। এখন আমি জানি আপনি আমাকে এবং শুধু আমাকেই ভালোবাসেন। সাদাফ এই জ্বরের মুখেও যেন ঠোঁটে একটু হাসি খেলে গেল। চুপচাপ নূরকে নিজের বুকে জড়িয়ে ধরে বলল, তুই সত্যি সত্যি বড় হয়ে গেছিস নূর। এখন আর ছোট্ট নূর নেই যার সাথে আমার সবসময় জোর করা লাগতো। এখন তো তুই অনেক বড় হয়ে গেছিস, স্বামী স্ত্রীর সম্পর্ক বুঝতে শিখে গেছিস। বলে নূরের কপালে একটি চুমু খেলো। খেয়ে বলল, তুই সর, আমি স্যুপ বাটিতে ঢালছি। স্যুপ বাটিতে ঢেলেই দুজন গেল বেডরুমে। নূর জিজ্ঞেস করলো, আপনি একা খেতে পারবেন নাকি আমি খাইয়ে দিব? বলে নূরের মুখের সামনে ধরলো। নূর বলল, আমার ক্ষুধা নেই। খেতে হবে, কারণ আরও দীর্ঘ সময় আপনার এখানে থাকতে হবে, তাই খেয়ে নিন। নূর অবাক হয়ে গেল। বলল, দীর্ঘ সময় মানে? বাবা তো সন্ধ্যার আগে অফিস থেকে এসে পড়বে, আমার তো চলে যেতে হবে। না, আজকে যেতে হবে না। মায়ের সাথে কথা হয়েছে, সবাই জানবে তুই আজকে তোর মামার বাড়িতে আছিস। কিন্তু তুই আজকে এখানে থাকবি, যেতে পারবি না। আর কেমন বউ তুই, হ্যাঁ? অসুস্থ স্বামীকে রেখে চলে যেতে চাচ্ছিস? এই তোর ভালোবাসা স্বামীর প্রতি? কোনো দায়িত্ব কর্তব্য নেই? দুনিয়াদারি কিয়ামত হয়ে গেলেও তোর আজকে এখানে থাকা উচিত। কথাটা শুনে সাথে সাথে নূরের মুখে খেলে গেল বেহায়া হাসি। সাদাফ তাকে এলো নূরের দিকে। বলল, হাসছিস কেন? জানি হাসা ঠিক না, কিন্তু আমার খুব ভালো লাগছে। আজকে আমি এখানে থাকবো, তাই আমার হাসি চলে এসছে। এভাবে কথায় কথায় খাওয়া হলে ওষুধগুলো খেয়ে নিল সাদাফ। তারপর নূরকে বলল বিছানায় পা মেলে বসতে। নূরও বসার সাথে সাথে সাদাফ নূরের পায়ের উপর শুয়ে নূরের কোমর জড়িয়ে ধরে রাখলো। বলল, এইভাবে কিছুক্ষণ থাক, মাথা চুলগুলো টেনে দে, আমি একটু ঘুমাবো। নূর বিছানায় পেছনে হেলান দিয়ে সাদাফকে পায়ে শুতে দিল। তারপর ধীরে ধীরে মাথায় চুলে গুলোতে টেনে দিতে লাগলো। সাদাফ এক এক পর্যায়ে ঘুমিয়ে গেল। এভাবে ঠিক কতক্ষণ ঘুমালো জানে না। 2-2.5 ঘন্টা পর ফোন আসলো নরিন আফরোজের। সাদাফের ঘুম ভেঙে গেল। উপরে তাকে দেখলো নূর ঘুমিয়ে গেছে, তাই সাথে সাথে ফোন রিসিভ করে বলল, হ্যালো। নরিন আফরোজ বলল, জ্বর এখন কেমন বাবা? মাথাটা কি ঠান্ডা হয়েছে? সাদাফ মাথায় হাত দিল, কপালে হাত দিয়ে বলল, হ্যাঁ, জ্বর কমেছে, ওষুধ খেয়েছে। তোমার ছেলে বউ স্যুপ রান্না করেছে, তাই কি ওষুধ খেয়েছে। আচ্ছা শোন, নিজের খেয়াল রাখিস। আর নূর অনেক কিছুই বোঝে না, পারে না, তাই তুই ওকে একটু শিখিয়ে দিস, তাহলে সব কিছুই পারবে। বাসায় আমি সব ম্যানেজ করে নিয়েছি। বলছি নূর ওর মামার বাড়িতে আছে, কোনো সমস্যা নেই। শরীরের যত্ন নিস কেমন? সাইমনকে পাঠিয়ে দিব, রাতে কোনো প্রয়োজন হবে। না, পাঠাতে হবে না, এমনি একটু পর খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে ঘুমিয়ে যাব। স্যামনি স্যার কি করবে? রাতের বাজে 11টা। নূরের ঘুম ভাঙতে ঠিক রাত 11টাই বেজে গেল। সাদাফ তাকিয়ে আছে নূরের দিকে। সেই 1 ঘন্টা আগে সাদাফের ঘুম ভেঙেছিল, কিন্তু নূরকে জাগায়নি। নূর এখন ঘুম থেকে উঠে দেখতে পেল সাদাফ পাশে বসে আছে, মোবাইল টিপছে। নূর সাথে সাথে সাদাফের কপালে হাত দিল, দেখলো জ্বর একটু কম। তারপর বলল, রাতে খাবার দাবার খেয়ে নিন, ঔষধ খেয়ে ঘুমাবেন। সাদাফ সায় জানালো। হালকা পাতলা দুজনই খেয়ে নিল কিছু। তারপর সাদাফকে ওষুধ খাইয়ে দিল নূর। ওষুধ খাইয়ে যেহেতু সাদাফের জ্বর নেই, সাদাফের বিছানাটা ঠিক করে দিয়ে বলল, আপনি ঘুমান, আমি ওই ঘরে যাচ্ছি, আপনি এখানে ঘুমান। না, এখানে ঘুমা, একা ভয় পাবি। না না, আমি একটুও ভয় পাবো না, আমার একা ঘুমিয়ে অভ্যাস আছে। ভয় পাবি না? ও আচ্ছা, ও আচ্ছা, তুই না ভয় পাস, কিন্তু আমি পাবো। আজকে তো আমার জ্বর, যে কোনো মুহূর্তে ভয়ে কেঁপে উঠতে পারি। আর তুই তো আমার সেবা করতে এসছিস, এই ঘরে থাকলে সেবা কী করে করবি? এই ঘরে ঘুমিয়ে থাক,
বিছানা করে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে খাটে বাম পাশে ঘুমোচ্ছি। ঠিক আছে। বলে মুচকি হাসলো, মনে মনে ভাবল একটু মিথ্যা কথা না বললে যে তোকে এই রুমে রাখা যেত না, তাই ভয় ভয় নাটক করতে হলো। একটু শুনে যাও নরিন। হুমায়ুন রহমান, ফজলুর রহমান সবাই একত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করলেন। সাইমন টিমা চুপচাপ খাওয়া দাওয়া কমপ্লিট করে যে যার রুমে চলে গেল। নরিন আফরোজও সামিয়া বেগম রান্নাঘরে গোছগাছ করছিলেন। হঠাৎ এমন সময় হুমায়ুন রহমান ডাক দিলেন। একটু শুনে যাও নরিন। নরিন আফরোজ রান্নাঘর থেকে হাত ধুয়ে ড্রয়িং রুমে আসতেই বলল, উপরে একটু রুমে এসো, কথা আছে। কথাটি বলেই হুমায়ুন রহমান চুপচাপ উপর দিকে চলে গেল। ফজলুর রহমান তাকিয়ে দেখলেন। কি এমন কথা এখানে বলো না? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি দেখে আসছি তোমার ভাই কি কথা বলবে। হয়তো ঔষধ বা অন্য কিছু প্রয়োজন। নরিন আফরোজ বলল। কথা কাটিয়ে নরিন আফরোজ পেছনে পেছনে উপরের দিকে চলে গেলেন। নরিন আফরোজের কেমন যেন মনের মধ্যে ভেতর ধুকধুক করছিল। কি এমন কথা বলবে যার জন্য এত আর্জেন্ট ডেকে নিয়ে আসলো। ভেতরে ঢুকতেই দেখলেন হুমায়ুন রহমান সোফায় বসেছিলেন। নরিন আফরোজ সামনে এসে দাঁড়াতে কিছুক্ষণ নরিন আফরোজকে পর্যবেক্ষণ করলেন, তারপর বললেন, তুমি কি আমাকে বোকা মনে করো নরিন? নরিন আফরোজের যেন কলেজাটা শুকিয়ে গেল, বলল, যে বলছেন বোকা মনে করবো কেন? না, কয়েকদিন ধরে মনে হচ্ছে তোমরা যেন আমাকে বোকাই মনে করছো। বোকার স্বর্গে বসবাস করছি তোমাদের ভাষ্য মতে। নরিন আফরোজ কাজের বাহানে এদিক ওদিক হেঁটে বললেন, কি বলছেন জাতা? কেন বোকা মনে করব? কি হয়েছে খুলে বলুন। হুমায়ুন রহমান বললেন, তোমার কি মনে হয় আমার কলেজের টুকরা ছেলে কোথায় আছে, কি করছে, কোথায় থাকছে, আমি কোনো বিষয়ে খোঁজ রাখি না? নরিন আফরোজ মনে হয় বুঝতে পারলেন এবার উনি ধরা খেয়ে গেছেন। আমতা আমতা করে বললেন, আপনার ছেলে আপনি খোঁজ রাখতেই পারেন, এটা আমাকে এভাবে বলার কি আছে? বলার অনেক কিছু আছে। আমি জানি আমার ছেলে কোথায় আছে, কিভাবে আছে, কিন্তু আজকে যে কাজটা করেছে সে কাজটা কি করা ঠিক হয়েছে? সন্দেহ তো আমার কালকে হয়েছিল, যখন সাদাফের সব পছন্দের প্রিয় খাবারগুলি রান্না করে সবাই গিললে। তখন থেকে বুঝতে পেরেছি এই খাবার আমার ছেলেও খেয়েছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আজকে যে কাজটা করলে সেটা জবাব দাও। নরিন আফরোজ এক হাত দিয়ে আরেক হাতের আঙুল খুঁড়তে খুঁড়তে বললেন, কি করেছি? হুমায়ুন রহমান দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দরজাটা ভালো করে একবার লাগিয়ে দিলেন। লাগিয়ে নরিন আফরোজের কানের কাছে এসে ধীরে ধীরে বললেন, নূরকে কেন ও বাড়িতে পাঠিয়েছো সন্ধ্যারাকে নিয়ে আসতে? তুমি নিজে গিয়ে থাকতে না হয়? নূরকে কেন ও বাড়িতে পাঠিয়েছো সন্ধ্যার আগে নিয়ে আসতে? তুমি নিজে গিয়ে থাকতে, তা না বাচ্চা মেয়েটাকে সারা তুমি তোমার ছেলের কাছে দিয়ে রাখলে। নরিন আফরোজ এবার যেন একটু খেপে গেলেন। স্বামীর দিকে তাকিয়ে বললেন, বাচ্চা মেয়ে মানে? সাদাপের স্ত্রীও। সাদাপের শরীর অসুস্থ, জ্বরও যাবে না তো কে যাবে? হ্যাঁ, আমি যেতে পারতাম, কিন্তু আমার ছেলে তার স্ত্রীকে দেখতে চেয়েছে, তাই পাঠিয়েছি। আর আমি কোনো ভুল করেছি বলে আমার মনে হয় না। আর নূর ইচ্ছে করে গিয়েছে, আমি তাকে জোর করে পাঠাইনি। আর আপনি ভুলে যাবেন না, নূর ওর 3 কবুল করা স্ত্রী। স্বামী অসুস্থ, তাই ও যাবে না তো কে যাবে? আর এত বাচ্চা মেয়ে করবেন না। এর থেকে বাচ্চা বয়সে আমি সাদাবকে জন্ম দিয়েছি, তখন আপনার মনে হয়নি আমি বাচ্চা মেয়ে ছিলাম? হুমায়ুন রহমান ভাবা জায়গায় খেয়ে গেলেন। আজ মা যেন ছেলের ভাষায় কথা বলছে। এতদিন ছেলে এই কথাটাই বলতো, আজকে মাও ওই কথাটাই বললো। কি জবাব দিবে হুমায়ুন রহমান বুঝতেই পারছে না। উনি শুধু বললেন, দেখো, আমি বোঝাতে চেয়েছি সব কিছু ঠিক হইলে যেত, কিন্তু এখন যেখানে ফজলুর জানেই না, যদি জানে কীভাবে, বুঝতে পেরেছো? কি হবে আমি বুঝতে চাই। ওর স্ত্রীকে নিয়ে গেছে, ওর স্ত্রী ওর কাছে নিজের ইচ্ছায় গেছে। কি হবে? নূরকে বাসা থেকে বের করে দিবে? দেখ, আমার ছেলের কি ক্ষমতা নেই বউকে নিয়ে বাইরে থাকার? প্রয়োজন পড়লে নূর আর আজকে থেকে বাসায় আসবে না, ও বাসায় থাকবে, ওই বাসায় ওর সংসার হবে। বলে নরিন আফরোজ আর এক মুহূর্ত দাঁড়ালেন না।
দরজা খুলে ঘট ঘট করে রুম থেকে বের হয়ে গেলেন। হুমায়ুন রহমান অবাক ননি চেলেন, বোকার নারী কি বুঝাতে চাইলেন আর কি বুঝলেন। এই মুহূর্তে ফজলুর রহমান একটু রাগ ছিল। রাগত অবস্থায় যদি শোনে নূর আজ সারা রাত ওই বাড়িতেই থাকবে, হয়তো ওই রাগ আরোই বেড়ে যাবে। তাই চাচ্ছিলেন সন্ধ্যার আগে মেয়েটা ফিরে আসলেই হতো। গতকাল খাবার দাবারের আয়োজন দেখে সন্দেহ হয়েছিল হুমায়ুন রহমানের, তাই সোহানের সাথে যোগাযোগ করে সমস্ত কিছু ডিটেলস নিয়ে নিয়েছে এবং এটাও জানতে পেরেছে আজকে সাদাফের শরীর অনেক অসুস্থ। বাড়ির নিচে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন হুমায়ুন রহমান, কিন্তু উপরে উঠেনি। সোহানের কাছ থেকে জেনেছে জ্বর কিছুটা কমেছে, এখন ঘুমাচ্ছে। তখন উনি ফিরে এসেছেন বাসায়। এদিকে রাত বাজে প্রায় 12টা। ফজলুর রহমান মোবাইল নিয়ে বসে আছেন, ভাবছেন শ্বশুরবাড়িতে ফোন লাগাবেন কিনা। এত রাতে ফোন দেওয়াটা কি ঠিক হবে? পরে ফোনটি রেখে দিলেন, রেখে সামিয়া বেগমের দিকে তাকিয়ে বলেন, হঠাৎ করেই নূর চলে গেলে ঘটনা কি? সামিয়া বেগম আমতামতা করে বলেন, ওর নাকি ভালো লাগছিল না, তাই বলল একদিন বেরিয়ে আসবে, কথা বলতে চাইলে ফোন দিয়ে দিন। সামিয়া বেগম ভালো করেই জানেন ফজলুর রহমান এত রাতে কখনোই তার সম্বন্ধীকে ফোন দিবে না, তাই এই চান্সটি নিয়েছে এবং কাজেও দিয়েছে। ফোন রেখে ফজলুর রহমান বললেন, থাক, সকালে দেবো। এত রাতে ফোন দেওয়াটা সেমেছে হবে না। সবাই হয়তো ঘুমাচ্ছে, নূর হয়তো ঘুমিয়ে গিয়েছে। এই কথা বলে ফজলুর রহমান সে বলেন, রাত বাজে প্রায় 1টা। নূরের চোখে কোনো ঘুম নেই, কেন যেন ঘুমাতে পারছে না। খাটে বাম পাশে শুয়েছে ঠিকই, কিন্তু এমন চেপে শুয়েছে যেন ইঞ্চি পরিমাণও জায়গা অবশিষ্ট নেই। একটু এদিক ওদিক হলেই যে কোনো মুহূর্তে পড়ে যাবে। সাদাব লক্ষ্য করলো খাটের মাঝখানে পুরো খাট ফাঁকা পড়ে আছে, অথচ নূর এমনভাবে চেপে শুয়েছে যেন ওকে কেউ জোর করে অতখানি জায়গা দিয়েছে। সাদাব ধীরে ধীরে হালকা স্বরে ডাকলো। নূরের কোনো সারা শব্দ নেই। সাদাব বুঝতে পারছে না নূরকে ঘুমিয়ে গেছে কিনা। গায়ে হাত দিবে সেটাও মন চাচ্ছে না। যদি কেঁপে ওঠে মেয়েটি, আর একটু জোরে ডাকলো, নূর। নূর শুনছে সাদাফের বলা প্রত্যেকটি কথাই, তারপরও ধীরে ধীরে জবাব দিল। হুম। সাদাব জিজ্ঞেস করলো, ঘুমিয়েছিস? নূর জবাব দিল হ্যাঁ। সাদাব মুচকে হাসলো, বলল, ঘুমালে কথা বলছিস কি করে? নূর আর কোনো কথা বললো না। সাদাব বলল, আর একটু এদিকে এসে ঘুমা, পড়ে যাবে ঘুমের মধ্যে। তোর এখানে একটুও জায়গা নেই। না না, আমি ঠিক আছি, পড়বো না। বলল নূর। সাদাব বলল, বেশি কথা বলিস না, আর একটু এদিকে চেপে ঘুমা, পড়ে যাবে বলছে। নূর সাদাফের দিকে ঘুরতে গিয়ে ধপাস করে বিছানা থেকে পড়ে আহ করে চিৎকার দিয়ে উঠল। সাদাফ সাথে সাথে বিছানা থেকে উঠে ওই পাশে গিয়ে নূরের কাছে গিয়ে পড়ল। কোথায় লেগেছে দেখি? না না, দেখতে হবে না। কারণ কোমরে লেগেছে। নূর চাচ্ছে না কোমরে এখন সাদাফ হাত দিক। সাদাফ বলল, কোথায় লেগেছে দেখা বলছে। না, কোথাও লাগেনি, এমনি শব্দ হয়েছে। সাদাফ আর কোনো কথা না বলে নূরকে সাথে সাথে কোলে তুলে নিয়ে সাথে সাথে বিছানায় শুয়ে দিয়ে বলল, কোথায় ব্যথা পেয়েছিস বল, আমাকে এখন মালিশ করে না দিলে পরে এটাতে ভুগতে হবে। নূর কাপা কাপা খুঁজছে, বলল, এইদিকে কোমরের দিকে ব্যথা পেয়েছি। সাদাফ বুঝতে পারলো এই জন্যই হেজিটেট ফিল করছিল নূর। সাদাফ সাথে সাথে রুম থেকে বাইরে বের হয়ে গিয়ে ফ্রিজ থেকে একটু একটু বরফ নিয়ে আসলো। এসে সাথে সাথে নূরকে বলল, জামাটা একটু ওঠা। না না, প্রয়োজন নেই, এমনি একটু মালিশ করলে ঠিক হয়ে যাবে। বেশি কথা বলিস না, জামাটা একটু ওঠা। আমি চোখ বন্ধ করে নিচ্ছি, তাই সমস্যা নেই। জামাটা ওঠা, আমি তো বরফ দিয়ে দিচ্ছি, তাহলে সমস্যা হবে না। বলে সাদাফ সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। নূর দেখলো সাদাফের চোখ বন্ধ, তাই কোমরের দিকে জামাটা একটু উঁচিয়ে দিল। সাদাফ কোমরের হাত দিতেই প্রথমেই কোমরে সাদাফের হাতে স্পর্শ পেয়ে নূর কেঁপে উঠল। সাদাফ চেপে ধরল নূরের কোমর, চোখ বন্ধ করা অবস্থায় বলল, নড়াচড়া করিস না, বরফ দিতে দে। বলে ঠান্ডা বরফ নূরের কোমল ত্বকে লাগাতে যেন ছাদ করে উঠল নূর সাদাফের হাত। তারপর বলল, আর পারছি না, অনেক ঠান্ডা, দিতে হবে না প্লিজ। না, একটু দিতে হবে, হাত ছাড়। না না, অনেক ঠান্ডা, ভীষণ খারাপ লাগছে, ঠান্ডা লাগছে আমার। সাদাফ বিরক্ত হয়ে চোখ খুলে ফেললো। এক ঝটকা নূরের হাতটা সরিয়ে উন্মুক্ত কোমরে এক হাত দিয়ে চেপে ধরে আরেক হাত দিয়ে বরফ লাগাতেই লাগলো। নূর লজ্জার সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। নূরের ভিতর কেমন যেন লাগছে, বোঝাতে পারবে না নূর। উন্মুক্ত কোমরে হাত দিয়ে রেখেছে সাদাফ। লজ্জা, ভয়, শিহরণ সবকিছু মিলে যেন একাকার হয়ে যাচ্ছে।
কেমন ভীষণ এক যন্ত্রণার সুখ অনুভব হচ্ছে নূরের। মিনিট দুয়েক বরফ দেওয়ার পর বরফটি শেষ হয়ে গেলে সাদাফ খালি হাত দিয়ে নূরের কোমরটি ধীরে ধীরে মালিশ করে দিতে লাগলো। কিছুক্ষণ পর মালিশ দেওয়া শেষ হয়ে গেলে জামাটি নামিয়ে দিয়ে ধীরে ধীরে তাকিয়ে রইল নূরের দিকে। তারপর নূরের দিকে তাকে ধীরে ধীরে খুব আস্তে ঘোর লাগা খঞ্চে বলল, সারা রাত আমার বুকে শুয়ে থাকবি, নাহলে আবার পড়ে যাবি। রাত ভরা জ্বর, শরীরে বরফ হাতে নিয়ে তোকে আমি মালিশ করতে পারবো না, তাই চুপচাপ আমার বুকে শুয়ে থাকবি, কোনো কথা শুনতে চাই না। বলেই নূরের পাশে শুয়ে পড়ল সাদাফ নূরকে জড়িয়ে ধরে। রাত 2:05। নূরের চোখে কোনো ঘুম নেই, তবুও নিঃশ্বাসটা হালকা চেপে সাদাফের বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। সাদাফ পেছন থেকে নূরকে বুকে জড়িয়ে রেখেছে। সাদাফ ঘুমাতে পারছে না, এত কাছে নিজের প্রেয়সী, নিজের সহধর্মিণী। নতুন বিয়ে করা বউ থাকলে কোনো পুরুষ ঘুমিয়ে থাকতে পারে? ধীরে ধীরে যেন সাদাফের অস্বস্তি বাড়তে লাগলো। ধীরে ধীরে নূরকে আরেকটু জোরে নিজের কাছে জড়িয়ে ধরতে লাগলো সাদাফ। নূরের যেন মনে হচ্ছে নিঃশ্বাসটা এবার সত্যি সত্যি বন্ধ হয়ে যাবে। সাদাফ নিজেকে আর নিয়ন্ত্রণ করে রাখতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। ধীরে ধীরে নিজের কপাল ঠেকালো নূরের কাঁধে, জোরে জোরে শ্বাস নিচ্ছে সাদাফ। কানের কাছে ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে বলল, নূর, ঘুমিয়ে গেছিস? নূর কি বলবে বা কি রিয়াকশন দিবে বুঝতে পারছে না, তাই চুপ করে রইল। সাদাফ নূরের কাঁধে নাক খুঁজতে খুঁজতে আবার ফিসফিস করে বলল, ঘুমিয়ে গেছিস নূর? সারা শরীরে শিহরণ বয়ে গেল নূরের। শুশুই লাগছে নূরের কাঁধে বারবার নাক ঘষার কারণে। কাঁচা একটু সরিয়ে বলল, না, ঘুমোতে পারছি না। যেভাবে ধরে রেখেছেন ঘুমোনো যায় নাকি? সাদাফ মুচকে হাসলো, তারপর আবারও ফিসফিস করে বলল, এখন থেকে এভাবে ঘুমানোর অভ্যাস করে নে। আমি এভাবে প্রতিদিন তোকে চেপে ধরে শুয়ে থাকবো। নূর ঠাস করে বলে উঠল, ইস, প্রতিদিন চাইলেই হলো। প্রতিদিন বুঝি আমাকে এখানে পাবেন আপনি? আর এইভাবে চেপে ধরে থাকলে কেউ ঘুমোতে পারে? নিঃশ্বাসটা যেন আমার বন্ধ হয়ে যাচ্ছে। সাদাফ অবাক হয়ে গেল নূরের কথা শুনে, তারপর বলে উঠল, মাথা মোটা গাধি, এটাকে চেপে ধরে শুয়ে থাকে বলে না। তো স্বামী তোকে কতটা ভালোবাসে, নিজের সাথে মিশিয়ে শুয়ে আছে, সেটা ফিল কর। এটাকে স্বামীর আদর বলে, স্বামীর ভালোবাসা বলে। স্বামীর আদর, স্বামীর ভালোবাসা এরকমই হয়। এদিকে সাইমন অনেকক্ষণ ধরে চিন্তা করছে। রিমার কথা মনে পড়ছে, রিমাকে একটু দেখতে ইচ্ছে করছে, কিন্তু রিমার রুমে যাওয়াটা কোনোভাবে পসিবল না। বাড়ির যে পরিবেশ, যদি কেউ দেখে ফেলে তাহলে আর রক্ষে নেই। তাই হাতে মোবাইলটি নিয়ে সাথে সাথে ফোন করলো রিমাকে। 2 রিং হওয়ার সাথে সাথে রিমা ফোন ধরলো। ধরতেই ওই পাশ থেকে সাইমন বলে উঠল, কি রে, ফোন ধরতে এত দেরি লাগে কেন? ফোন তো হাতেই ছিল, ফোন ধরিসনি কেন? মাত্র 2 রিং হয়েছে, কোথায় দেরি করলাম? ফোনটা হাতে ধরে দেখে ধরতে তো একটু সময় লাগে। ঠিক আছে যাও, এরপর থেকে ফোনে রিং হওয়ার আগেই ধরবো। তুমি খালি চিন্তা করবে আমাকে ফোন দিবে, আমি তার আগে ফোন রিসিভ করব। খুশি এবার? তুই অনেক বেড়েছিস, মুখে মুখে অনেক বেশি কথা বলিস। এরকমই যদি তোর পারফরমেন্স হয়, তুই কিন্তু ভালো বউ হতে পারবি না। স্বামীর কথা না শুনলে কিন্তু ভালো বউ হওয়া যায় না। সেদিন অনেক দূরে, আপনার সাথে আমার এখনো বিয়ে হয়নি, তাই আপনি আমার স্বামী না যে আপনার সব কথা আমার শুনতে হবে। সাইমন একটু থেমে গেল, তারপর রিমাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা শোন, একটা কথা মাথায় এসেছে, রাখবি? রিমা একটু শান্ত হলো, বলল, কি? আয়, আজকে আমরা বিয়ে করে নিই। আমি 3 বার কবুল বলবো, তুই 3 বার কবুল বলবে। কেউ আর না জানো, কিন্তু তুই আর আমি জানবো। তুই আর আমি স্বামী স্ত্রী, ঠিক আছে? তাহলে কেউ আমাদের আলাদা করতে পারবে না। আলাদা করতে আসলে বলবো আমাদের তো বিয়ে হয়ে গেছে। সাহস তো কম না তোমার, তুমি কবুল কবুল করে বিয়ে করতে চাইছো? দেখলে না সাদা ভাইয়াকে বাড়ি থেকে বের করে দিল। এই জন্যই বলছি গাধি, বাড়ি থেকে বের করেছে, কিন্তু এটা কি অস্বীকার করেছে নূরের সাথে ভাইয়ের বিয়ে হয়েছে? অস্বীকার করতে পারেনি। তাই তো আমার যদি বিয়ে হয়ে যায় অস্বীকার করতে পারবে না। আয় না, কেউ তো জানবে না, শুধু তুই আর আমি জানবো। কি হলো, বলবি না কবুল? রিমা ভয় পেয়ে গেল, বলল, পাগল হয়ে গেছো তুমি? আর এখন আমরা কবুল বলে বুঝি বিয়ে হয়ে যাবে? তোর আর আমার জন্য তো হয়ে যাবে। তুই জানবি হয়েছে, আমি জানবো হয়েছে, বাকিরা পরে জানবে, সমস্যা নেই। বল না প্লিজ। ঠিক আছে, কবুল। আমিও কবুল। কবুল। আমিও কবুল। কবুল কবুল কবুল। আজকে থেকে কিন্তু তুই আমার বউ। বলল সাইমন। সাদাফ অনেকক্ষণ ধরেই নূরকে বুকের সাথে চেপে ধরে জড়িয়ে রেখেছে।
নিজেকে নিয়ন্ত্রণ করা বড় দায় হয়ে যাচ্ছে। এদিকে সাদাফের জ্বর ও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। সাদাফের শরীরে উষ্ণতায় নূরের যেন মনে হচ্ছে পুরো শরীর পুড়ে যাচ্ছে। হাতটা গরম, কিন্তু সাদাফের আরাম লাগছে নূরকে জড়িয়ে ধরে থাকতে। নূরের ঠান্ডা শরীর পেঁচিয়ে মনে হচ্ছে একটু শান্তি শান্তি লাগছে। ধীরে ধীরে সাদাফ নিজের থুতনি নামিয়ে আনলো নূরের কাঁধে। সাদাফ কিছুক্ষণ নূরের কাঁধে নাক ঘষতে ঘষতে ধীরে ধীরে ঠোঁট মিশিয়ে দিল। নূরের কাঁধে ছোট ছোট করে চুমু খাচ্ছে সাদাফ। সাদাফের উষ্ণ গরম নিঃশ্বাস নূর যেন আর সহ্য করতে পারছে না। অসহনীয় যন্ত্রণা মনে হচ্ছে। সব কিছু আগেও তো সাদাফ ভাই স্পর্শ করত, তখন এরকম মনে হতো না। তাহলে কি বৈধ পুরুষের স্পর্শ একরকম এরকম হয়? নূর কেমন ভেতরে গুটিয়ে যাচ্ছে, লজ্জায় সংশয় দ্বিধায়, বুঝতে পারছে না কি করবে। সাহস করে আমতা আমতা করে ধীরে ধীরে বলল, কি করছেন? সাদাফ ঘোর লাগা কঞ্চে বলল, নিজের বউকে আদর করছে। আদর বুঝিস? আদর, এটাকে স্বামীর আদর বলে। আদর করছি তোকে আমি। নূর লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। পেটে ভীষণ ব্যথা হচ্ছে নূরের। সাদাফ ধীরে ধীরে নূরের হাত ছেড়ে নূরের নরম উদরে হাত গুলিয়ে দিল। নূর সাথে সাথেই হাত ধরে ফেলল। সাদাফ বলল, খবরদার নূর, আটকাবি না। হাত ছাড়, আমাকে একটু স্পর্শ করতে দে প্লিজ। আমার ভীষণ জ্বর, ভীষণ ঠান্ডা লাগছে, এটা ধরে শুতে দে। তুই শরীরের উষ্ণতা চাই আমার। নূর ধীরে ধীরে হাত সরিয়ে দিল। সাদাফ নূরের কামিজ ভেদ করে উন্মুক্ত উদরে হাত দুটো দিয়ে পেঁচিয়ে ধরল নূরকে। নূর সাথে সাথে নিজের জামা খামচে ধরল। সাদাফের ভালোবাসার আগ্রাসন ধীরে ধীরে যেন বাড়তে লাগলো। সারা উদরে সাদাফের হাতের অবাধ বিচরণ চালাতেই লাগলো। ধীরে ধীরে নূরকে নিজের কাছে আরেকটু কাছে জড়িয়ে ধরে কাঁধে গভীরভাবে চুমু খেতে লাগলো। নূর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, প্লিজ থামুন, আমার আর সহ্য হচ্ছে না, প্লিজ। সাদাফ নূরের কানের কাছে ফিসফিস করে ঘোর লাগা কণ্ঠে বলল, চুপচাপ থাক, আজকে থামাবি না আমাকে প্লিজ, আমার আর সহ্য হচ্ছে না। নূর চুপ হয়ে গেল, আর কোনো কথা বলতে পারল না। ধীরে ধীরে সাদাফ নূরকে নিজের আরো কাছে গভীর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে লাগলো। নূর বলল, শুনুন আমার। শ্, কথা বলিস না। কিন্তু নূরের ঠোঁট জোড়া আঁকড়ে ধরলো সাদাফ। অফিসে বসে আছে হুমায়ুন রহমান। কেমন যেন টেনশন হচ্ছে খুব। ফজলুর রহমান দ্রুত পায়ে হেঁটে এসে বলল, ভাইয়া কিছু বের করতে পারলেন কিভাবে কি হয়েছে? আমার মাথায় তো কিছুই আসছে না। গতকাল পর্যন্ত সব ঠিক ছিল, আজকে কি হয়ে গেল? ভাই এখন কি করব? আমাদের প্রোডাকশন এর ডেটার সাথে ফাইলের এমনকি অফিসিয়ালি কোনো কিছুই মিলছে না। রাতারাতি এত পরিবর্তন আমি তো বুঝে উঠতে পারছি না। গতকাল পর্যন্ত তো চেক করলাম, ভুলটা কোথায় হয়ে গেল। প্রোডাকশন যেহেতু টাইম মতো হতে পারেনি, শিপমেন্ট ক্যান্সেল করে দিবে। কিন্তু ক্যান্সেল করবে সেটা ঠিক আছে, ওনাদের সাথে যে আমাদের চুক্তি, সেই চুক্তিও যদি বাতিল করে দেয়, চুক্তি অনুযায়ী আমাদের বহু একটা ক্ষতিপূরণ দিতে হবে, যেটা আমাদের জন্য অনেক বিশাল অঙ্কের ক্ষতি হয়ে যাবে ভাইজান। এমন সময় পিএ শফিক সাহেব ভেতরে এসে বললেন, স্যার সমস্যা হয়ে গেছে। ওনারা তো ইমেল করেছে আমাদের প্রোডাকশনে নাকি অনেক বড় সমস্যা দেখা দিয়েছে, যেটা ওনাদের প্রত্যাশার বাইরে। এমন ডিপার্টিক প্রোডাক্ট কী করে হলো সেটা আমাদের কারণ দর্শারও নোটিশ দিয়েছে। হুমায়ুন রহমানের কপাল চুয়ে চুয়ে ঘাম পড়ছে। তাকে হলো ফজলুর রহমানের দিকে, কিছুই বুঝে উঠতে পারছে না। ওনারা তো বেশ কিছুদিন ধরে সব দায়িত্ব থেকে অফ নিয়েছিলেন। যা বলার সেটা তো শুধু সাদাফ বলতে পারবে, কিন্তু সাদাফও তো বেশ কিছুদিন ধরে এখানে নেই। তাছাড়া ছেলেটার জ্বর।